বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। বাসায় থাকতে হবে, করোনা ভাইরাসের মোকাবেলা করতে হবে। আশা করি তোমরা ভালো আছো। আজকে একটি ক্লাস টিউটোরিয়াল তোমরা দেখতে পাবে। নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়। ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা এটা আমার পেজে আইডি থেকে, ফেসবুক আইডি থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমরা সেটা সুন্দরভাবে বাসায় বসে দেখে নিবে। সেভাবে ক্লাসটা তোমরা আমরা আজকের এই ক্লাসের প্রথম অধ্যায়ের প্রথম প্রেজেন্টেশন শুরু করছি। স্বাগতম। আগে পরিচিত হয়ে নেই। তোমরা সবাই জানো, এবং এর মাঝে যারা অন্যান্য মাদ্রাসা এবং স্কুল আছেন তাদের জন্য এই ক্লাসটা। শিক্ষক হলেন আব্দুল হক, কম্পিউটার, মারিয়া সিং রোড, মৌলিপাড়া দাখিল মাদ্রাসা। মোবাইল নাম্বার, ইমেইল। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী নবম, অধ্যায় প্রথম, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। প্রথম প্রেজেন্টেশন। তাহলে আমরা ক্লাসের শুরুতে একটা ভিডিও দেখি। ভিডিওটা একটু সময় নিচ্ছে, দেখো সবাই। এই মাসের 21 তারিখে এই স্লিপটা নিয়ে 1 নম্বর গেটে এসে পাসপোর্ট নিয়ে যাবেন। আর পাসপোর্ট নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো। ভিডিওটিতে প্রথমে আমরা দেখতে পেলাম যে একজন পাসপোর্ট করতে এসে পাসপোর্ট অফিসে এসেছেন। প্রথমত তার পাসপোর্ট সাইজের ছবি তুলছেন, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। সব কিছু ওকে হওয়ার পরে পাসপোর্ট অফিস থেকে পরবর্তী মাসের 21 তারিখে এসে পাসপোর্ট নিয়ে যেতে বলছেন। তাহলে আমরা জিনিসটা এইটুকু বুঝলাম যে পুরো প্রক্রিয়াটা প্রযুক্তির উপরেই, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরেই। তাছাড়া এখন পাসপোর্ট সম্ভব না। যদিও আমরা 20 বছর আগে দেখছিলাম হাতে লেখা পাসপোর্ট, এখন আর সেটা হয় না। বহির্বিশ্বে গমন করতে গেলে এখন মেশিন রিডেবল পাসপোর্ট প্রয়োজন। একুশ শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটাই প্রমাণ। আমরা জানি প্রত্যেকটা অধ্যায়ের শিক্ষণফল থাকে। আমরা শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশ ই লার্নিং, ই গভর্নেন্স, ই সার্ভিস, ই কমার্স গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আসলে এটা তোমরা পড়লে সবকিছু পারবে। তারপর আমি সংক্ষেপে বলি। ই মানে ইলেকট্রনিক্স। এই ইলেকট্রনিক্সের সাথে লার্নিং, শিক্ষা, গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা, সার্ভিস তো জানো, কমার্স মানে বিজনেস। যেমন শর্টকাটে বলি, ই লার্নিং ইলেকট্রনিক্সের মাধ্যমে শিক্ষা। এখন বিভিন্ন মাধ্যম বেরিয়েছে, মাল্টিমিডিয়া, রিডার, বিভিন্ন প্রেজেন্টেশন। ই গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা। শাসন ব্যবস্থা সরকারি যে কোনো কাজ যদি প্রযুক্তির মাধ্যমে তোমাদেরকে সার্ভিস দেয়, সেটা ই গভর্নেন্স। যেমন পরীক্ষার রেজাল্ট, ডিসি অফিস থেকে কোনো সার্কুলার। ই সার্ভিস, ইলেকট্রনিক সার্ভিস তোমরা দেখতে পাচ্ছ এখন, কুরিয়ার সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিস ইলেকট্রনিক সার্ভিসের মাধ্যমে যেটা না হয় ই সার্ভিস। ই কমার্স, তোমরা ই কমার্সে জানো ইলেকট্রনিক্স কমার্স মানে বিজনেস, বিকাশে বিজনেস, রকেটে বিজনেস, বিভিন্ন অনলাইন পণ্য ক্রয় করি, সেটা অনলাইনে মানে পেমেন্ট করা, এটা হলো ই কমার্সের গুরুত্ব ব্যাখ্যা। আচ্ছা, এটা আমি একটি হিন্টস দিলাম। তোমরা পরবর্তী অধ্যায়ের এটা শুধু প্রথম প্রেজেন্টেশন, পরবর্তীতে আর আসবে। দ্বিতীয়, সামাজিক যোগাযোগের তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারে। সামাজিক যোগাযোগ এখন প্রযুক্তি ছাড়া আর কোনো ধরনের কোনো উপায় নেই। সেটা তোমরা বলতে পারো মোবাইল, বলতে পারো সামাজিক যোগাযোগ বলতে ফেসবুক, ইউটিউব, টুইটার, বিস্তারিত জানতে পারবে। 3, তথ্য যোগাযোগ বলতে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আসলে এটার গুরুত্ব কতটুকু সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি?
সুন্দর একটা প্রশ্ন। 20 শতক, আমরা বর্তমানে 21 শতকে আছি। 20 শতকের সম্পদ বলতে আমরা কি বুঝি? যেটা ধরে নাও 18-20 বছর আগের কথা, তখন আমরা সম্পদ বলতে কি বুঝতাম? কৃষি। আসলে যারা 20 বছর তোমার বাবারা দাদারা আছে, তারা সম্পদ বলতে যেগুলোকে জানতো, যে ধান, মনে করো যে গম, এই ঘানি, আমরা তেলের ঘানিটা অনেকে জানি না, দেখি নাই, যদিও এখনো আছে অল্প পরিসরে। তারপরে লাঙ্গল দিয়ে হাল চাষ, কৃষি খাত, ধান মারা, এগুলো রবি শস্য দেখতেছ। এটা কি 20 শতকে সম্পদ হিসেবে জানতো। কিন্তু যেমন কৃষি সম্পদ, যেমন ধান, গম, রবি শস্য ইত্যাদি। আবার একটা সম্পদ হিসেবে জানতো খনিজ সম্পদ। খনিজ সম্পদ অনেক অতীতেও ছিল, এখনো আছে, আশা করি ভবিষ্যতে থাকবে। এটা আল্লাহ তাআলার একটা প্রাকৃতিক দান। খনিজ তেল আমরা জানি, তোমরা সচরাচর দেখতেছো তোমাদের হাইওয়ে রোডে বিভিন্ন গাড়ি, পদ্মা, যমুনা অয়েল, পেট্রোলিয়াম, এটা আসলে খনি থেকেই আসে। খনি থেকে বের হয়ে এটা পেট্রোল, ডিজেল, অকটেন, আরও কেরোসিন হিসেবে পরিণত করতে হয়, রিফাইন করে। এটা একটা সম্পদ। খনিজ কয়লা, আসলে তোমরা জানো সচরাচর এই উত্তরাঞ্চলের মানুষ কয়লা বলতে জানে বড়পুকুরে, দিনাজপুরে কয়লা খনি। এটা জ্বালানি কাজে ব্যবহার করা হয়, যেটা অনেক ভালো কাজে লাগে। এটা আরও তোমরা ব্যাখ্যা করে পরে জানতে পারবে। খনিজ গ্যাস, যদিও আমাদের এদিকে গ্যাস নাই, তোমরা সবাই জানো যে ঢাকায় অনেকে থাকে, অনেকের ভাই বোন থাকে, তারা যে রান্নাবান্না করে তারা কিন্তু গ্যাসে রান্নাবান্না করে, খড়ি দিয়ে নয়। দেখা যায় 10 তলা 20 তলা বিল্ডিংয়ে রান্নাবান্না খড়ি দিয়ে সম্ভব না, এটা গ্যাস দিয়ে হয়। আবার ওখানকার গাড়ি ঘোড়াগুলো গ্যাস দিয়ে চলে, তোমরা জানবে ঢাকায় যখন যেতে পারবে তখন জানবে। এটা একটা সম্পদ। এগুলো সব কিন্তু মাটির নিচে পাওয়া যায়। তারপর আরেকটা শিল্প সম্পদ, বাঁশ ও বেত শিল্প। এটা তোমরা সচরাচর সবখানেই দেখতেছো আমাদের গ্রামে আশেপাশে। এটা একটা গোষ্ঠী থাকে, তারা এগুলো তৈরি করে বাজারে বাজারজাত করে, সেই ইনকাম দিয়ে তারা জীবন নির্বাহ করে থাকে, সংসার চালিয়ে থাকে। ছেলে মেয়ে থাকলে তাদের লেখাপড়া খরচ যোগায়। পোশাক শিল্প, বাংলাদেশের রেমিটেন্স আয়ের বড় একটা খাত, বৈদেশিক আয়ের পোশাক শিল্প। তোমরা সকলেই জানো, যদিও বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে পোশাক শিল্পটা বন্ধ রাখা হয়েছে, এটা দেশের জন্য অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু তারপর মেনে নিতে হচ্ছে বৃহত্তর স্বার্থে। এই পোশাক শিল্পটা আমাদের বাংলাদেশের অন্যতম একটা খাত, আয়ের খাত। জাহাজ শিল্প, তোমরা জানো যে যারা দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদী বন্দরে গেছো, তারা জাহাজ শিল্প সম্পর্কে জানবা। তারা জাহাজ দেখলে বুঝতে পারবে এটার একটা শিল্প আছে। এরপর আমরা অনুভব করছি 21 শতকের সম্পদ হলো জ্ঞান। এই যে আমরা 20 শতকে সম্পদ মনে করছিলাম কৃষি সম্পদ, ধান, গম, যব, রবি শস্য, খনিজ তেল, গ্যাস শিল্প, বাঁশ শিল্প, পোশাক শিল্প, এটাকে মনে হয়। কিন্তু আমরা এখন অনুভবটা করছি সম্পদটা হলো জ্ঞান। সেগুলো সম্পদ, কিন্তু বর্তমান সময়ের সম্পদ হলো জ্ঞান। জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করি। অর্থনীতি, একটা দেশের মূল শক্তি হলো অর্থনীতি। এই অর্থনীতিকে উপরে ঊর্ধ্বগামী করতে গেলে, অর্থনীতিকে মানে মানে বেশি উপরে নিয়ে যেতে গেলে আমাদের কি দরকার? জ্ঞান। জ্ঞান ছাড়া আমরা অর্থনীতিতে এগিয়ে যেতে পারবো না। কারণটা কি? জ্ঞান কেন লাগবে আমরা এটা জানি। শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে, এটুকু জানি। আমরা মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জীব প্রাণী মানুষ। তাদেরকে কেন সর্বশ্রেষ্ঠ? তাদের জ্ঞান আছে, জ্ঞানের সাথে বিবেক আছে, এবং এটাকে সাথে ধারণ করতে পারে, এটা সে ব্যবহার করতে পারে। এটা অন্য কোনো প্রাণী পারে না। তার স্বল্প পরিসরে তাদের নিজের কিছু কাজ করতে পারে, কিন্তু আদার্সভাবে তারা করতে পারে না। এই জন্যই জ্ঞান কোনো শেষ নেই। তোমরা এর আগে আমি ক্লাসে নিয়েছিলাম যে একটি মানুষের মাথার মেমোরি কতটা কম্পিউটারের সমান হতে পারে। তোমরা হয়তো জানো, তারপর বলে দিচ্ছি। একটা মানুষের মেমোরি বা ব্রেন 10 লক্ষ কম্পিউটারের অধিক কার্যক্ষম। তাহলে এবার তোমরা বলো, পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। কারণ একটু আগে আমরা বললাম যে 20 শতকের সম্পদ হইল কি? কৃষি সম্পদ, তেল, খনি, ধান, গম, জব, রবি শস্য। 21 শতকে হলো জ্ঞান। এবার তোমরাই বলো, এটা এই জন্য বলা হচ্ছে পৃথিবীর সম্পদ হচ্ছে জ্ঞান, সাধারণ মানুষ। কারণ
সাধারণ মানুষের মাঝেই তো জ্ঞান থাকে। কারণটা কি? মানুষ জ্ঞান অন্বেষণ করতে পারে, আর অন্য কোনো প্রাণী পারে না। মানুষ জ্ঞান ধারণ করতে পারে, মানুষ একটা জ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে পারে, এক দেশ থেকে আরেক দেশে এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারে। মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে, মানুষ জ্ঞানও সৃষ্টি করতে পারে। একটা কম জ্ঞানী মানুষ, বেশি জ্ঞানী মানুষ, মিডিল জ্ঞানী মানুষ থেকে আমরা জানি, তোমরা জানবা। যারা বেশি জ্ঞানী তাদের কাছে আমরা শিখবো, মধ্যম জ্ঞানীর কাছে নিম্ন জ্ঞানী শিখবে, উচ্চতর জ্ঞানীর কাছে মধ্যম জ্ঞানী শিখবে। এভাবে চলতে যেমন শিক্ষা প্রতিষ্ঠান, তোমরা ধীরে ধীরে জ্ঞানী হবা, তোমার শিক্ষকরা তোমাদের চাইতে বেশি জ্ঞানী, তার চাইতে তারা বেশি জ্ঞান থেকে জ্ঞান নিয়ে আসছে, এভাবেই চলে আসতেছে। 21 শতকে এসে আমরা দুটি বিষয়ে প্রাধান্য পাচ্ছি। এই যে 21 শতকে আমরা এসেছি, দুইটি বিষয় এখন আমরা খুব ভালোভাবে প্রাধান্য, বিশ্বায়ন ও আন্তর্জাতিকীকরণ, অর্থাৎ গ্লোবালাইজেশন এন্ড ইন্টারন্যাশনালাইজেশন। এটা তোমরা জানতে পারবে, তবে তারপর আমি একটু ধারণা দিই গ্লোবালাইজেশনটা কি। গ্লোবালাইজেশনটা হচ্ছে, এটা 20 শতকের শেষের দিকে এবং 21 শতকের শুরুর দিকে এটা আন্তর্জাতিক অবস্থা, যাতে পৃথিবীর বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন ব্যবস্থা বৈশ্বিক গণ্ডি ছড়িয়ে অন্তর্দেশীয় পরিসরে পরিব্যাপ্তি লাভ করে। এতে করে কি হয়েছে, অভিন্ন একটা সমাজে পরিণত হয়েছে, যেখানে অভিন্ন বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন প্রক্রিয়া বিভিন্ন দেশ যুগপৎ অংশগ্রহণ করছে, সবাই মিলে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এটা হচ্ছে। এটা হলো গ্লোবালাইজেশন। তারপর কি ইন্টারন্যাশনালাইজেশন। আন্তর্জাতিককরণ বলতে বোঝাচ্ছে এটি একটি কোম্পানির ভাষা, সংগঠন একের অধিক দেশের সাথে সংযুক্ত অথবা কার্যক্রম একের অধিক দেশে বিস্তৃত। আন্তর্জাতিক আইন যা প্রয়োগ করা হয় একের অধিক দেশ ও জাতির জন্য আন্তর্জাতিক ভাষা যা ব্যবহৃত হয় পৃথিবীর সকল দেশে, এটাই বলা হয় ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিককরণ। দলগত কাজ, তোমরা এতক্ষণে হয়তো যা আমরা প্রেজেন্টেশন ক্লাস দেখলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, দলগত কাজটা তোমাদের করতে হবে। একটা হলো আইসিটি কিভাবে গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশনের প্রভাব বিস্তার করছে, দুইটি কারণ লিখো। শিক্ষার মান বৃদ্ধিতে ই লার্নিং কী ভূমিকা রাখতে পারে দলে আলোচনা করে উপস্থাপন করো। তোমরা এর আগে অনেক ক্লাসে দেখে এসছো, সেই আলোকে ই লার্নিংয়ের ভূমিকাটা তোমাদের দলে আলোচনা করে উপস্থাপন করতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য 3 জন ব্যক্তির জন্ম, যদি এখানে একটু বর্ণটা হয়েছে, জন্ম, মৃত্যু, সালসহ নাম বলো, এটা তোমাদের করতে হবে, দলগত কাজ। এরপর তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে আসলে একটা চারা লাগিয়েছেন রোপা ধানের, কিন্তু সেটা রৌদ্রে অনাবৃষ্টিতে ফেটে গেছে, চৌচির হয়ে গেছে। আর সাইডে দেখতে পাচ্ছ এটা বৃষ্টিপাত হচ্ছে। তারপরে মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো, কিন্তু এখন মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। আসলে প্রকৃতি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, পরিবেশ বলতে আল্লাহ। একসময় আমরা 20-30 বছর আগে আমরা যারা দেখছি, দাদারা বাবারা, তারা কৃষিকাজ করতো পরে বৃষ্টির উপর নির্ভর করে। বৃষ্টি যদি হতো নিয়মিত, তাহলে কৃষিক্ষেত ভালো হতো, ফসল ভালো হতো। যদি কোনো কারণে বৃষ্টি হতো না, কৃষিক্ষেত হতো না, রোপা জ্বলে যেত, মাঠ ফেটে যেত, সেবারে আর কৃষিটা হতো না, ফসল কৃষকরা তুলতে পারতো না। তখন দেখা যেত যে অভাব অনটন এরকম লেগেই থাকতো। কিন্তু এখন মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভর করে। আসলে ওটাও একটা প্রকৃতি, কিন্তু এটা বলা হচ্ছে যে এটা যান্ত্রিকভাবে তারা উদ্ভাবন করে এখন কিভাবে করতেছে আমরা দেখতে পাচ্ছি। বাম পাশে মোটর, এটাকে আমরা পাম্প বলি, মোটর বলি, এটা ইলেকট্রিসিটি দিয়ে চলে। এই পানি দিয়ে যে যখন বৃষ্টি হয় না 10 দিন 15 দিন ধরে, তখন আমরা এই মোটর সেট করে পানি উৎপাদন করে কৃষিক্ষেত্রে দিতে পারি, সেচ দিতে পারি। আবার একটা সেলো মেশিন, এটা আগে অনেকভাবে প্রচলিত ছিল। যখন প্রথম পর্যায়ে এই আবিষ্কার হয়, তখন এই সেলো মেশিনটা খুবই সমাদৃত ছিল এবং সবার বাড়ি বাড়িতে ছিল। এখন আমরা দেখতে পাই দুইটাই আছে, কারো পাম্প আছে, মোটর আছে। পাম্পে একটা ইলেকট্রিসিটি লাগে, আর এই সেলো মেশিনে ডিজেল লাগে, তোমরা জানো। 21 শতকটিতে মানুষকে টিকে থাকতে হলে দক্ষতা প্রয়োজন। 21 শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি হতে পারে? বর্তমান শতকটা খুব চ্যালেঞ্জিং একটা
শতক, এই শতকে তোমাদের আমাদের সবাইকে টিকে থাকতে গেলে দক্ষতার প্রয়োজন লাগবে। দক্ষতা ছাড়া আমরা কোথাও টিকতে পারবো না, আমরা ছিটকে পড়বো। আমাদের মাঝে যারা দক্ষতাশীল তারাই আমাদের জায়গাগুলো নিয়ে নিতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা লাগবেই। এই যে দেখতেছো, এখন আমরা লেখাপড়া করতে গেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাম পাশে একটা ছেলে সে ল্যাপটপ ইউজ করে লেখাপড়া করতেছে, এবং আমরা যে নির্বাচন করি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটের মাধ্যমে, সেটা এখন ইভিএম মেশিন। তোমরা হয়তো অনেকে জানো না, কিন্তু এটা প্রচলন শুরু হয়ে গেছে, মেশিনের মাধ্যমে ভোট। তারপর দেখছো প্রতিটি স্কুলে এখন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হয়, প্রেজেন্টেশনের মাধ্যমে। এটা কি আবশ্যক? এটা তোমাদের কাছে প্রশ্ন। 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতাসমূহ কি কি লাগবে? যেটা না হলেই নয়, আরও অনেক দক্ষতা প্রয়োজন। সুনাগরিকত্ব অবশ্যই আগে লাগবে। প্রথমত পারস্পরিক সহযোগিতা, সুনাগরিকত্ব যারাই হবে তারাই পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা, তথ্য প্রযুক্তির যন্ত্র ব্যবহারের পারদর্শিতা। এই যুগে এসে তুমি তথ্য প্রযুক্তির যন্ত্র ব্যবহার করতে পারবে না, এটা হবে না। সৃজনশীলতা, তোমাদের মাঝে থাকতে হবে সৃজনশীলতা, নতুন কিছু উদ্ভাবনী শক্তি। তারপরে বিশ্লেষণী চিন্তন দক্ষতা, প্রতিটা বিষয় এখন তোমাদের চিন্তা করতে হবে, চিন্তা করে এগোতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কিন্তু একটা বিশ্লেষণ শক্তির মধ্যে আছি, চিন্তা করতেছি বাইরে না গেলে কিভাবে সম্ভব, বাইরে না গিয়েও আমি কিভাবে চলতে পারি, বাইরে না গেলে আমি কিভাবে ভালো থাকতে পারি, আমার বাইরে না গেলেও কিভাবে সবগুলো প্রয়োজন আমি মেটাতে পারি। এইটাই হলো বিশ্লেষণী চিন্তন দক্ষতা। সমস্যা সমাধানে পারদর্শিতা, এই যে বিশ্লেষণ করলো, এখন তোমার অবশ্যই এটা পারদর্শিতা হতে হবে, তাহলে তোমার জীবনটা সহজ হবে। এখন 21 শতকে প্রযুক্তি ব্যবহারের সুবিধা কি? তুমি যে সব কিছু 21 শতকে তোমার দক্ষতা থাকতেই হবে, পারদর্শিতা থাকতে হবে। সুবিধাটা কি হতে পারে? সুবিধাটা হলো তুমি তথ্য সংগ্রহ করতে পারতেছো, তথ্য সংগ্রহ করতে হবে, এই সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করতে হবে, তথ্য সংযোজন করতে করতে হবে, তথ্য মূল্যায়ন করতে হবে, নতুন তথ্য সৃষ্টি করতে হবে। এভাবেই 21 শতকে প্রযুক্তি ব্যবহারের সুবিধা। এবারে দলগত কাজ। তোমরা কি মনে করো জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আইসিটির দক্ষতা আবশ্যক? এটা তোমাদেরকে অবশ্যই ভাবতে হবে। এই শতকে 21 শতকে এসে জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে গেলে আইসিটির দক্ষতা অবশ্যক কেন প্রয়োজন? অবশ্যই কেন প্রয়োজন এটা তোমাদের জানতে হবে, এবং এটা তোমাদেরকে মাথায় নিতে হবে। তারপরে 10টি যুক্তি দেখাতে হবে কেন আইসিটির দক্ষতা আবশ্যক। তোমরা অনেক যুক্তি দেখাতে পারবে। আমি চাবো তোমাদের নিজস্ব খাতায়, নোট খাতায় তোমরা অন্তত ভালো মানের 10টি যুক্তি দেখাবে। মূল্যায়ন, আমরা এতক্ষণে যা করে আসলাম সেটাকে আমরা মূল্যায়ন করতে অবশ্যই 21 শতকের সম্পদ হচ্ছে ক টাকা, খ কৃষি সম্পদ, গ জ্ঞান, ঘ প্রাকৃতিক সম্পদ। বলো তো কোনটা হতে পারে? একটু মাথা খাটাও। নিশ্চয়ই তোমরা অনেকে জেনে গেছো কি, তারপর আমি এখন একটু পরে আমরা জেনে যাব জ্ঞান। আমরা এটা জেনে আসছি 20 শতকের কি ছিল সম্পদ, 21 শতকের কি সম্পদ। 2 নাম্বার, 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? 2টি, 3টি, 4টি না 5টি? অবশ্যই আমরা জানি, কিন্তু আমরা অনেকে জানতে পারছি এবং উত্তর আমাদের মনে আসছে, তারপর জেনে নেই। 2টি, যে গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন। 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতার প্রয়োজন? 1 পারস্পরিক সহযোগিতা, 2 যোগাযোগের দক্ষতা, 3 সুনাগরিকত্ব। তোমরা কিন্তু এই কাজটা দেখে এসো ক্লাসে। এখানে ক নাম্বারে আছে, আমরা দেখব নিচের কোনটি সঠিক হতে পারে। ক নাম্বারে আছে 1 রোমান সংখ্যা যে পারস্পরিক সহযোগিতা। খ নাম্বার আছে 1 ও 2 পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের দক্ষতা। গ নাম্বার আছে 2 ও 3 যোগাযোগের দক্ষতা ও সুনাগরিকত্ব। ঘ নাম্বারে আছে 3টা পারস্পরিক সহযোগিতা, যোগাযোগের দক্ষতা, সুনাগরিকত্ব। তোমরা অবশ্যই উত্তরটা জেনে গেছো, সবার মনে মনে এসে গেছে। তারপর আমরা জেনে নিলাম ঘ নাম্বারটাই উত্তর হবে, অর্থাৎ 3টি। এবারে বাড়ির কাজ তো অবশ্যই করতেই হবে। 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব খাতা লিখে আনবে।
ক্লাস আমাদের শেষ। ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বীকার আমার